আমন্ত্রণ বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। আমাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে নানা কাজের ভিড়ে আমরা অনেক সময় শরীরকে অবহেলা করে ফেলি এবং যার প্রতিফলন ঘটে কিংবা প্রতিফলিত হয় আমাদের শারীরিক যন্ত্রণার মাধ্যমে। এবং তার মাঝে উল্লেখযোগ্য একটি জটিলতা জয়েন্ট ব্যথা, যা কখনো কখনো হালকা হলেও অনেক সময় দুঃসহ যন্ত্রণায় পরিণত হয়। এবং ইদানিং আমরা খেয়াল করছি খুব অল্প বয়সী কিংবা মাঝবয়সী ব্যক্তিরাই জয়েন্ট ব্যথায় নানাভাবে আক্রান্ত হচ্ছে কিংবা নানাভাবেই ভুগছে। তবে এই জয়েন্ট ব্যথা কখন আপনার শারীরিক মারাত্মক জটিলতার কারণ হতে পারে এবং কখন আপনি সতর্ক হবেন? দর্শক, আজ আমরা কথা বলবো জয়েন্ট ব্যথা নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। সংযুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন মোল্লা চয়ন, যিনি স্পাইন ও অর্থোপেডিক বিশেষজ্ঞ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটোর, ঢাকা। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা। স্যার, আপনাকেও ধন্যবাদ। স্পাইন কিংবা জয়েন্টের বিভিন্ন জায়গায় ব্যথা, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা কিংবা আঙ্গুলের ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা, এ ধরনের তীব্র যন্ত্রণার গল্পগুলো আমরা প্রায়শই শুনে থাকি এবং যেগুলো একটা সময় আমরা শুনতাম কেবলমাত্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাই ভুগছেন, কিন্তু সম্প্রতি আমরা খেয়াল করছি তরুণ কিংবা মাঝবয়সী ব্যক্তিরা এই রোগটিতে ভুগছেন। শুরুতে জানতে চাই আসলে কি কি রোগের কারণে একজন ব্যক্তির জয়েন্ট ব্যথা হতে পারে? ধন্যবাদ খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য, এবং কোশ্চেনটা নট অনলি সুন্দর, এটা টাইম ডিমান্ডিং একটা কোশ্চেন। যে সবসময় শোনা যায় যে বয়স্ক ব্যক্তিরা সাধারণত ব্যথায় বেশি আক্রান্ত হয়, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্র্যাকটিসিং টাইমে দেখা যায় যে একেবারে ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই মোটামুটি বিভিন্ন রকম জয়েন্ট পেইন যেটা বলি, অস্থি সন্ধির যেই ব্যথা, এই ব্যথায় আক্রান্ত থাকে এবং এই ব্যথার অনেক 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 রকম কারণ থাকে। এবং কারণগুলোকে যদি আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, সেই ক্ষেত্রে প্রথমত বয়স অনুযায়ী ভাগ করা যায়। অনেক সময় ছোট বাচ্চাদের যে ব্যথা থাকে যেটাকে আমরা বলি জুভেনাইল আর্থ্রাইটিস। আবার এল্ডার পেশেন্ট যারা থাকে, এল্ডারলি পেশেন্ট যারা থাকে, তাদের বিভিন্ন রকম অস্টিওআর্থ্রাইটিস, যেটা হচ্ছে সবচেয়ে কমন অস্টিওআর্থ্রাইটিস। তারপরে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, বিভিন্ন রকম আর্থ্রাইটিক পেইন আছে আর কি। তার মানে আর্থ্রাইটিস অর্থাৎ বাত ব্যথার অন্যতম একটি বহিঃপ্রকাশ জয়েন্ট ব্যথা। স্যার, সবচেয়ে কমন যে ব্যথাটি অস্টিওআর্থ্রাইটিস, আমরা হরহামেশাই শুনে থাকি অনেকেই ভুগছে। একটু যদি জানতে চাই যে অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে আমাদের দেশের জন্য শুধুমাত্র কমন ব্যাপারটা সেটা না। কিছু কিছু ব্যথা আছে যে ইপিডেমিওলজিক্যালি ইম্পর্টেন্ট, কোন কোন নির্দিষ্ট এরিয়ার জন্য, কোন কোন নির্দিষ্ট এলাকার জন্য যেটা স্পেসিফিক্যালি বেশি থাকে। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসটা দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডের প্রায় সব জায়গায় সমানভাবে বিস্তৃত, সব জায়গায় সব পেশেন্টদেরই অস্টিওআর্থ্রাইটিসের সিমটম পাওয়া যায়। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত হয় বয়োবৃদ্ধ যারা, মানে এল্ডারলি পেশেন্ট যারা মোর দ্যান 60 ইয়ার্স ওল্ড এইজ, 60 বছরের বেশি যাদের বয়স, এবং অনেক সময় 40 থেকে তদূর্ধ্ব যারা পুরুষ অথবা নারী আছেন, তারা সবাই এরকম অস্টিওআর্থ্রাইটিসে ভুগতে পারেন। যাদের ওজন বেশি, এটা একটা অন্যতম প্রধান কারণ। এই যে ওজনের ভয়াবহতা, এটির মাত্রা তো দিন দিন বাড়ছে এবং ইদানিং আমরা খেয়াল করছি খুব তরুণ যারা, তাদের মাঝে ওজনের আধিক্যতা অনেক বেশি। আমরা জানবো বিস্তারিত একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কামাল বলছি। জি, আমরা শুনছি আপনাকে। জি দর্শক, কি সমস্যা? আমার হাতের বাঁ হাতের আপনার ডানাতে আপনার একটা সাইড করলে খুব ব্যথা হয়। আমি ডাক্তার দেখিয়েছি, আপনার অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি। দেখানোর পরে উনি ওষুধ দিলেন, ওষুধ খাওয়ার পরে ওষুধ খেলে কমে, আবার আগে চলে যায়। তারপর আবার দেখা করলাম, তারপর উনি আমাকে ওএমআর দিলেন, ওএমআর করতে বললেন, ওএমআর করলাম হাতের।
এমআরআই জি। করলাম, করার পরে উনি বলেন যে টিয়ার মাসেল টিয়ার, আচ্ছা। হাতের হুম মাসেল হুম। টিয়ার হয়েছে। তা উনি আবার ওষুধ দিলেন, ওষুধ খেলাম, কিন্তু ওষুধ যে কদিন খাই, ব্যথা ওষুধ দেয়, ওই কদিনই পেইন কমে। তারপরে আবার পেইন, আপনার নর্মাল থাকলে পেইন হয় না, কিন্তু আমি যদি একটা সাইড ঘুরাই বাইক করি তখন আবার পেইনটা প্রচন্ড হয়ে যায় আর কি। জি জি জি, আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলছি। স্যার, যেমনটি বলছিল, আসলে উনি এমআরআই করিয়েছে এবং একটি হাতে ওনার দীর্ঘদিন ধরে ব্যথা, ওষুধ খেলে ব্যথা কমে এবং অন্যান্য সময় ব্যথা বাড়ে, করণীয় কি? এই ক্ষেত্রে একটা মূল ব্যাপার থাকে হচ্ছে গিয়ে, আমরা এতক্ষণ আলাপ করতেছিলাম যে অস্টিওআর্থ্রাইটিস এর ব্যথা নিয়ে আর কি। হুম হ্যাঁ, হুম হুম। অস্টিওআর্থ্রাইটিস ব্যথা সাধারণত হাতের দিকে হওয়ার সম্ভাবনা খুব কম। হাতের যে জয়েন্ট গুলো থাকে, সেটা ফিঙ্গারের জয়েন্ট গুলো যদি চিন্তা করি, রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, সবগুলো জয়েন্টেই অস্টিওআর্থ্রাইটিস এর আধিক্য তুলনামূলকভাবে কম পাওয়া যায়। অস্টিওআর্থ্রাইটিস এর ব্যথাটা সাধারণত হচ্ছে ওয়েট বেয়ারিং জয়েন্ট, স্যার, যেগুলো বিশেষ আমরা যে করে। বিষয়টিতে ছিলাম সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিন্তু দর্শকের আসলে কমপ্লেইনটা ছিল যে উনি যখন পাশ ফিরে ঘুমাতে চান, এক পাশ ফিরে ঘুমান, তখন ওনার হাতটা প্রচন্ড ব্যথা করে। এমআরআই করিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে কিছু ওষুধ খাচ্ছে, এবং এই যে স্যার এক পাশটা ব্যথা করে, রোগীদের যে কমপ্লেইনগুলো থাকে, এটি আসলে সুনির্দিষ্ট কি কারণে হতে পারে? এই এক পাশে ব্যথা, যেটা হাতের এক পাশে ব্যথা, মানে এক হাতে ব্যথা, যে রকম ব্যাপার, এটা অস্টিওআর্থ্রাইটিস এর ব্যথার সাথে আসলে খুব একটা সিম্পটোমেটিক্যালি মিল নাই। এটা অনেক সময় হয় সাইটিকা টাইপের যদি পেইন থাকে, মানে এটাকে বলবো হচ্ছে গিয়ে সার্ভাইকাল স্পাইনের যে স্পাইনাল কর্ড থাকে, আমরা আমরা সহজ ভাষায় দর্শকদের বোঝানোর জন্য যদি বলি যে আমাদের ব্রেইন থেকে একটা মোটা রক মেরুদণ্ডের ভিতর দিয়ে নিচে চলে আসে, একেবারে স্পাইনের মানে মেরুদণ্ডের শেষ মাথা পর্যন্ত। এই স্পাইনাল কর্ড থেকে ঘাড়ের দিকে দেখা যাচ্ছে যে পাঁচটা নার্ভ বের হয়, যেটাকে স্নায়ু বলি বাংলায়। অনেকে হয়তো বা রোগ হিসাবে মানে জানার চেষ্টা করে। তো এই যে যে মেরুদণ্ডের হাড় গুলা থাকে, প্রতি দুই হাড়ের মাঝখানে একটা জেলির মতো জিনিস থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডিস্ক, এবং হুম হুম নার্ভটা থাকে ডিস্ক বরাবর। হুম। কোনো কারণে যদি দেখা যায় যে এই ডিস্ক রেট্রোপালসড হয়, মানে পিছনের দিকে বের হয়ে যায়, তখন এই মেরুদণ্ডের ভিতরে যে রোগ অথবা স্পাইনাল কর্ড এবং নার্ভ যেটা থাকে, সেই নার্ভের উপরে কম্প্রেশন হইতে পারে, মানে চাপ পড়তে পারে। চাপ পড়লে তখন ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা পাস হওয়ার কথা, সেটা ঠিক মতো পাস হতে পারে না। তখন সাধারণত এই সমস্যাগুলা পেশেন্টরা এটা মানে ফিল করে। তো এটা আচ্ছা। আসলে উনি এমআরআই করিয়েছে, এমআরআই ফাইন্ডিংসটা কি কেমন, এটা না দেখলে হুম। একেবারে স্পেসিফিক করে বলা অসম্ভব। একদমই তাই, একদমই। স্যার, এক্ষেত্রে সুনির্দিষ্টকরণ করে বলা তো কখনোই সম্ভব নয় এত ছোট্ট একটা হিস্ট্রির মাধ্যমে। কিন্তু একটু জানতে চাই যে সাধারণত এই সমস্ত ব্যথাগুলো যে কারণগুলোতে হয়, সেগুলো থেকে ওষুধে একমাত্র সমাধান, নাকি উনার এক্ষেত্রে কিছু ফিজিওথেরাপি বা অনেকেই বলে ইনজেকশন নিয়ে নেন, অনেকে ইনজেকশন নিয়ে সেটি নিয়ে পরবর্তীতে জটিলতা ভোগ করেন, বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এইটা ডিস্ক প্রলাপস যদি আমরা চিন্তা করি, এটাকে হুম আমরা আহ, সাধারণত চারটা স্টেজ বা গ্রেডে ভাগ করতে পারি: মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এই ধরনের একটা ব্যাপার। যেটা সাধারণত হচ্ছে এমআরআই যে ফিল্মটা থাকে, সেই ফিল্মে দেখলে কম্প্রেশনটা কতটুকু আছে, সেই অনুযায়ী হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যানটা আসলে করতে হয়। কখনো আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, উইদাউট মেডিকেশন, উইদাউট সার্জারি, শুধুমাত্র নিয়ম কানুন মেনে চলা, কিছু স্পেসিফিক এক্সারসাইজ করা, কিছু ফিজিওথেরাপি করা। এটি দেখা যায় যে অনেকে খুব ভালো থাকে। অনেক সময় এটার সাথে সাথে কিছু ঔষধ যোগ করতে হয়, সেটা একটা ব্যাপার হইতে পারে। যদি দেখা যায় যে এটা ভেরি সিভিয়ার ফর্ম হয়, তাহলে সেই ক্ষেত্রে নিয়ম কানুন, ব্যায়াম, ফিজিওথেরাপি এবং ঔষধ সব ফেল করলে তখন অনেক সময় সার্জারি করতে হয়। এবং আপনার মাধ্যমে বাংলা টিভির সকল দর্শককে একটা ইনফরমেশন দিতে চাই যে আমাদের বাংলাদেশ আসলে অনেকটাই আগানো চিকিৎসা ক্ষেত্রে, যদিও এটা আমরা সবাই খুব ভালো মতো জানি না। আমরা আমাদের দেশে বর্তমানে এই মেরুদণ্ডের রোগের কিছু অপারেশন করি, নার্ভের অপারেশন করি, পিএলআইডি বা সার্ভাইকাল ডিস্ক, যেটা কোনো রকম কাটাছিড়া ছাড়া, সম্পূর্ণ কাটাছিড়া ছাড়া, জাস্ট ছোট্ট একটা ছিদ্র করে। ছিদ্রর মতো সার্জারি করা হয়। তাতে পেশেন্ট আউট পেশেন্ট ডিপার্টমেন্টের মতো যে যেদিন আসবে সেদিন অপারেশন করে ওই দিন বা পরের দিনে বাসায় চলে যেতে পারে, এবং ভেরি মিনিমাম পেইন বা মানে রেস্টের দরকার।
পেশেন্ট চাইলে পরের দিনই অফিস করতে স্যার, পারে। এই যে একটি ছোট্ট ছিদ্রের মাধ্যমে এত চমকপ্রদ একটি তথ্য দিলেন, একটি সফল অপারেশন এবং কম সময়ের মাঝে সেটি সম্ভব, এবং আপনাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসকরাই আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে। এই কারণে আমরা আসলে কৃতজ্ঞ। একজন দর্শক অপেক্ষায় আছে। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম দেবদাস দত্ত, বাড়ি সাতক্ষীরা। আমার বয়স 64 বছর। এখান থেকে আমি 2003 সালে উঁচুট লেগে পড়ে গেছিলাম, যার কারণে বাম পায়ে হাঁটু প্রচন্ড আঘাত পাইছিলাম। এখন ওষুধপত্র খাওয়ার পরে বেশ ভালো হয়ে গেছিলাম, যার পরে এখন এই মাঝে মাঝে দেখা যাচ্ছে 1 মাস 2 মাস অন্তর অন্তর ব্যথা, হাঁটুর মালা পড়লে পা বাস করতে পারে না, মানে যন্ত্রণা প্রচুর পরিমাণে। এখন আমি জানতে কি চাই, উপকার? আপনি যখন পড়ে গিয়েছিলেন তারপরে কি কোনো ইনভেস্টিগেশন করেছেন? আপনি তো বললেন ওষুধ খেয়েছেন, ওষুধ খাওয়ার পরে মাঝে মাঝে এখন ব্যথাটা হয়। কোনো বিশেষ পরীক্ষা করিয়েছিলেন? জি জি। কোনো এক্স-রে করিয়েছিলেন, এমআরআই করিয়েছিলেন, এমন কোনো টেস্ট করানো হয়েছিল? এমনি রিপোর্ট কিছু নরমাল ছিল? হয়নি। ওরা রিপোর্ট বললো নরমাল। যে মানে রক্ত জমে গেছিল, তারপর আস্তে আস্তে ওইটা ঠিক হয়ে গেছে, কিন্তু এখন ওই হাঁটুর মালাটাই মানে প্রচুর পরিমাণে ব্যথা হয়। মাঝে মাঝে ব্যথা করে। এটা কি বেশি হাঁটলে ব্যথা করে নাকি নরমাল যে কোনো সময় ব্যথা করে? এই 4 তলায় 5 তলায় উঠতে গেলে মানে ওঠার সেই সময় সময়। মনে ব্যথা। বয়স কত বলছিলেন আপনার? 64। 64। জি দর্শক, জি। আমরা আপনার বিষয়টি নিয়ে কথা বলবো, আপনি আমাদের সাথেই থাকুন। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিলেন, তিনি বলছিলেন যে তার 64 এজ, কিন্তু দীর্ঘদিন আগে একবার পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন। তো ওই আঘাতের পর বিভিন্ন ইনভেস্টিগেশন করা হয়েছিল, ওষুধ খেয়েছে, তারপরে সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু এখন উনি প্রায়শই হাঁটুতে ব্যথা অনুভব করেন। সেটা সিঁড়ি দিয়ে যখন উপরে উঠতে চায় বা বিভিন্ন ধরনের পজিশনে বা সিচুয়েশনে ওনার এই ধরনের ব্যথাটা হয়। এটি আসলে কি কারণে হচ্ছে ওনার? বিরতির আগে আমরা যে ব্যাপারটা নিয়ে একটু আলাপ করতেছিলাম, আসলে জয়েন্টে পেইনের একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এবং এই ভদ্রলোক যেই সিমটম বা যেই সমস্যার কথা বললেন, এটা একেবারে এক বাক্যে বলে নেওয়া যায় যে এটা অস্টিওআর্থ্রাইটিসের জন্য এইরকম ব্যথা হচ্ছে। এবং অস্টিওআর্থ্রাইটিসটা আসলে একটা প্রাইমারি কজ যেমন থাকে, একটা সেকেন্ডারি কজ, বিভিন্ন রকম সেকেন্ডারি কজেও এরকম অস্টিওআর্থ্রাইটিস হয়। সেকেন্ডারি কজ মানে অন্য কোনো কারণে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতেছে। এই অন্য কোনো কারণের ভিতরে অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে যে কোনো ধরনের ট্রমা, মানে আঘাতজনিত কারণ। সেটা যদি হাঁটুতে আঘাত পায়, সেই আঘাতের কারণে এরকম অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এখানে সবার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আসলে অস্টিওআর্থ্রাইটিস কি। এটা হচ্ছে জয়েন্টের একটা প্রদাহ। জয়েন্ট বলতে হচ্ছে যে কোনো একটা জয়েন্ট 2টা হাড় দিয়ে তৈরি, উপরে একটা হাড়, নিচে একটা হাড়, 2 হাড় মিলে হচ্ছে কি একটা জয়েন্ট। এই হাড়ের জয়েন্টের অংশে কার্টিলেজ বলতে একটা জিনিস থাকে, যেটা খুবই মসৃণ এবং খুব পিচ্ছিল, এবং এটার ভিতরে জয়েন্ট ফ্লুইড থাকে, যেটা পিচ্ছিলতাটাকে আরো অনেক বেশি বাড়ায় দেয়। এই জয়েন্টের যখন প্রদাহ হয়, তখন এই কার্টিলেজ গুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, এবং তার যে পিচ্ছিল যে ভাব, মসৃণতা যেটা থাকার কথা, সেই মসৃণতা দিনে দিনে নষ্ট হয়ে যায়। তখন ব্যাপারটা যেটা হয় যে একটা স্মুথ জিনিসের উপর দিয়ে যখন আরেকটা স্মুথ জিনিস নড়াচড়া করে, কোনো ধরনের কোনো সমস্যা হয় না, কোনো ফ্রিকশন হয় না। কিন্তু যখন একটা আনইভেন জিনিসের উপর দিয়ে আরেকটা আনইভেন সারফেস নড়াচড়া করতে যায়, তখন অনেক বেশি ফ্রিকশন হয়, ঘষা লাগে, এবং এই ঘষার জন্য প্রদাহ আরো বেশি বৃদ্ধি পায়, এবং তখনই দেখা যায় যে ব্যথা অনুভূত হয়। এবং এক্সরে করলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় রোগীরা এসে বলেন যে ডাক্তার সাহেব, আমার এখানে হাড্ডি ক্ষয় হয়ে গেছে, এখানে হাড্ডি ক্ষয় হয়ে গেছে, এই ধরনের একটা ব্যাপার। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে, হাড্ডি যেটা ক্ষয় হয় সেটাকে বলা হচ্ছে আর্টিকুলার সারফেস থেকে দূরে যে কোনো জায়গায়, কিন্তু আর্টিকুলার সারফেসের এখানে হচ্ছে নতুন করে হাড় তৈরি হয় ইনফ্লামেশনের জন্য, প্রদাহের জন্য। তাইলে এই যে হাড় তৈরি হয়, এই হাড়গুলো হচ্ছে কি অনেকটা স্পাইকের মতো, কাটার মতো থাকে, উঁচু নিচে থাকে, যেটা সে যখন বেশি প্রেসার দিতে যায়, সেটা সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় হোক,
হাঁটু সম্পূর্ণ ভাঁজ করে বসার সময় হোক, তখন এই প্রেশারটা যত বেশি পড়ে তার সিমটমটা বা ব্যথাটা তত বেশি বেড়ে বৃদ্ধি যায়। পায়। এই ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিসেরও আসলে বেশ কয়েকটা স্টেজ আছে, সব রোগেরই যেরকম। স্যার স্টেজগুলো জানার চাইতে আমার মনে হয় এই মুহূর্তে আমরা একটু যদি কথা বলি যে এই যে বয়োজ্যেষ্ঠ বাবারা এত আর্থ্রাইটিসে আক্রান্ত হচ্ছে, আসলে করণীয় কি? মানে যেমন দেখা যায় যে পোস্ট ম্যানোপজাল মায়েরা বা একটু 40 ঊর্ধ্ব বাবা মায়েরা এই অস্টিওআর্থ্রাইটিসে ভুগছে, আপনি প্রিভেনশনের ক্ষেত্রে কি পরামর্শ দেবেন? আচ্ছা, প্রিভেনশনের জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে আহ, নিয়মিত এক্সারসাইজ করা। সেই এক্সারসাইজ গুলোর ভিতরে কয়েকটা ব্যাপার। একটা হলো যে কোনো ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, সেটা ওয়াকিং হোক, রানিং হোক, জগিং হোক, যে কোনো রকম। আর পাশাপাশি হচ্ছে স্পেসিফিক কিছু এক্সারসাইজ করতে হবে, যেটা হচ্ছে জয়েন্টের জন্য, জয়েন্টের আশেপাশের যে মাসেল গুলো থাকে এই মাসেল গুলার স্ট্রেংথ বাড়ানোর জন্য। যদি নিয়মিত ব্যায়াম করা যায়, খাদ্যাভ্যাসের পরিবর্তন করা যায়, সুষম খাবার খাওয়া যায়, কারো যদি অতিরিক্ত ওজন থাকে সেই ওজন নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে এটা মানে কি বলবো, প্রিভেনশন বলতে যেটা বোঝায় যে অস্টিওআর্থ্রাইটিস তার ডেভেলপমেন্ট কম হবে। আর যাদের ডেভেলপমেন্ট হয়ে গেছে তারাও এই ধরনের ব্যাপার যদি ফলো করে, তাহলে তারা ওষুধ খাওয়ার পাশাপাশি ব্যথামুক্ত জীবনযাপন করা সম্ভব। স্যার তবে এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে ওজনাধিক্যতা বা অনেক বেশি ওজন বা মুটিয়ে যাচ্ছে আজকালকার তরুণ প্রজন্মের বাচ্চাগুলো, এবং তাতে করে পরবর্তীতে অস্টিওআর্থ্রাইটিস কিংবা জয়েন্ট ব্যথার প্রবণতা বাড়ছে, এটি প্রতিরোধে আমাদের আসলে করণীয় কি? আমরা কিভাবে অভিভাবকদের একটু কনসার্ন করতে পারি আলোচনা করব। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে যে কম বয়সী তরুণ যারা রয়েছে অনেক বেশি মুটিয়ে যাচ্ছে, ওজনাধিক্যতায় ভুগছে, এই সমস্যাগুলো পরবর্তীতে আসলে জয়েন্টের প্রদাহ, জয়েন্ট ব্যথা কিংবা আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে অস্টিওআর্থ্রাইটিস, এটি হবার জন্য কতখানি দায়ী হতে পারে? আমরা কিছুক্ষণ আগে যখন ওই একটা পেশেন্টের সিমটম নিয়ে কথা বলতেছিলাম, তখন একটা ব্যাপার ছিল যে অস্টিওআর্থ্রাইটিস এর আসলে অনেকগুলা কারণের ভিতরে প্রথম এবং প্রধানতম কারণ হচ্ছে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস, মানে অন্য কোনো কারণে যদি জয়েন্টে প্রদাহ হয়। এটার ভিতরে একটা মূল ব্যাপার হচ্ছে আপনার আমার ঘাড়ে লোড নেওয়ার একটা লিমিট আছে, যে আমি আমার ঘাড়ে কত কেজি পর্যন্ত ওজন নিতে পারবো। আমার মাথায় আমি হয়তো বা 30 কেজি পারবো, 50 কেজি পারবো, কিন্তু এর থেকে বেশি যদি দেওয়া হয় তখন আর আমার ঘাড় ফাংশন করবে না ঠিক মতো। তো জয়েন্ট ব্যথার সাথে মুটিয়ে যাওয়ার এরকম একটা সম্পর্ক আসলে। আমরা যত আমাদের শরীরের ওজন বাড়বে, আমাদের ওয়েটটা তো আলটিমেটলি পা দিয়েই মাটিতে যাবে। সুতরাং আমার ওজন যত বাড়বে, হাঁটুতে প্রেশার তত বাড়বে, হাঁটুতে ওয়্যার এন্ড টিয়ার তত বেশি হবে এবং সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন করা। কারণ আমরা এখন এরকম একটা সময় বসবাস করি, আমাদের খাবার আইটেমের ভিতরে প্রথম এবং প্রধানতম খাবার আইটেম হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট টাইপের খাবার, সাথে হচ্ছে গিয়ে ফ্যাট টাইপের খাবার। আমরা কিন্তু প্রোটিন টাইপের খাবার তুলনামূলকভাবে কম খাচ্ছি। ভেজিটেবল বাচ্চারা মানে খেতেই চায় না, এরকম একটা অবস্থা। তো প্রচুর পরিমাণ শাকসবজি জাতীয় খাবার, যেটার ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা শরীরের ইমিউনিটি বাড়াবে, এই ধরনের খাবার দাবার বেশি করে খেতে হবে। আর কার্বোহাইড্রেট টাইপের খাবার যেগুলা, সেগুলা যত পরিমাণ কম খেয়ে পারা যায় এটা করতে হবে। পাশাপাশি আউটডোর কি বলবো, এটাকে এক্সারসাইজ বলি অথবা হ্যাঁ, এখন আমরা আসলে মাঠে গিয়ে খেলার যে প্রবণতা বা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা আগে যেমন গেম এখন গেমের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে গেছে, এগুলো থেকে বেরিয়ে আসে একটু যদি শারীরিক পরিশ্রম কিংবা কায়িক পরিশ্রমে অভ্যস্ত হওয়া হয়, তো বা পরবর্তীতে এই ধরনের ব্যথা অনেকখানি কমিয়ে আনা সম্ভব। স্যার, একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা টিভির সাথেই থাকুন।